প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যারা করোনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে আসার আগে বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আজকের প্রথম প্রশ্ন, যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জেরোফাইট। যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের জেরোফাইট বলে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের মরু উদ্ভিদ বা জেরোফাইট বলা হয়। এই উদ্ভিদগুলি চরম শুষ্ক পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত। এগুলো কিন্তু চরম শুষ্ক পরিবেশে টিকে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কলহন। রাজতরঙ্গিনী কলহলের লেখা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কলহন কাশ্মীরের ইতিহাস বিবরণীর গ্রন্থ রাজতরঙ্গিনীর রচয়িতা। তিনি 1148 থেকে 1149 সালের মধ্যে সংস্কৃত ভাষায় এই গ্রন্থটি রচনাটি লিখেছিলেন। তার জীবন সম্পর্কিত সমস্ত তথ্য তার নিজস্ব লেখা থেকে অনুমেয়। পণ্ডিত হলেন মার্ক অরেল স্টেইন। কলহলের জীবনী সংক্রান্ত তথ্য সংকলনের একজন মুখ্য প্রণেতা। মার্ক অরেল স্টেইন কিন্তু কলহলের জীবনী সংক্রান্ত তথ্য সংকলনের একজন মুখ্য প্রণেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পেরিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কেরালা। পেরিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কেরালা রাজ্যে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যটি কেরালা রাজ্যে অবস্থিত। এটি দক্ষিণ মধ্য কেরালার অবস্থিত এবং হাতি ও বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালা রাজ্যের ইদুক্কি এবং পাঠানমথিত্তা জেলায় অবস্থিত। এটি ভারতের অন্যতম বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। এই অভয়ারণ্যে হাতি, বাঘ, বিভিন্ন প্রজাতির বানর, নীলগাই এবং আরও অনেক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। এখানে একটি হ্রদ রয়েছে যা পেরিয়ার হ্রদ নামে পরিচিত। এখানে একটি হ্রদ আছে যেটা পেরিয়ার হ্রদ নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আয়ারল্যান্ড। নির্দেশমূলক নীতির ধারণা আয়ারল্যান্ড দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। নির্দেশমূলক নীতির ধারণাটি সংবিধানে থেকে গৃহীত হয়েছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধান রচনার সময় এই ধারণাটি আইরিশ সংবিধান থেকে গ্রহণ করা হয়েছিল। ভারতীয় সংবিধানের 4th অংশে আর্টিকেল 36 থেকে 51 নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করা হয়েছে। এই নির্দেশগুলি হলো একগুচ্ছ নির্দেশ যা সরকারগুলিকে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ও নীতি প্রণয়নের পথ দেখায়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় জনসংখ্যা সবচেয়ে কম। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা জেলা হলো দক্ষিণ দিনাজপুর। 2011 সালের জনগণনা অনুসারে দক্ষিণ দিনাজপুরের জনসংখ্যা 1,67,6,276 জন। 1,67,6,276 জন। তাই পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যার জেলা হলো দক্ষিণ দিনাজপুর।
পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্যারিস। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ইউনেস্কোর পুরো নাম হলো জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি এবং যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা উন্নয়নের কাজ করে। এর সদর দপ্তর প্যারিসের 7 নম্বর প্লেস ডি ফন্টেনয় এ অবস্থিত। এটি কিন্তু প্যারিসের 7 নম্বর প্লেস ডি ফন্টেনয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ইউরেনাস। সবচেয়ে শীতলতম গ্রহ ইউরেনাস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হলো ইউরেনাস। সবচেয়ে শীতলতম গ্রহ ইউরেনাস। যদিও নেপচুন সূর্য থেকে অনেক দূরে, ইউরেনাসের তাপমাত্রা -224 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা এটিকে সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ করে তোলে। নেপচুন সূর্য থেকে অনেক দূরে অবস্থিত, তবে ইউরেনাসের তাপমাত্রা নেপচুনের চেয়েও শীতল। ইউরেনাসের গড় তাপমাত্রা -224 ডিগ্রি সেলসিয়াস বা -371 ডিগ্রি ফারেনহাইট। নেপচুনের গড় তাপমাত্রা -214 ডিগ্রি সেলসিয়াস বা -253 ডিগ্রি ফারেনহাইট। এই দুটি গ্রহ বরফের দৈত্য নামে পরিচিত, কারণ এদের মধ্যে বরফের উপাদান বেশি থাকে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কবে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1972 সালে। 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 2রা জুলাই 1972 সালে। এই চুক্তিটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি উভয় দেশ পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছিল। সিমলা চুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক ছিল। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ 1971 সালে যুদ্ধের পর নিজেদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়েছিল। সিমলা চুক্তির মূল বিষয়গুলি ছিল দুই দেশ পারস্পরিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ হবে, যুদ্ধবিরতি রেখা বা লাইন অফ কন্ট্রোল মেনে চলা হবে, পারস্পরিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হবে, দুই দেশ এক অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কে উন্নয়নে কাজ করবে। সিমলা চুক্তির মূল বিষয়গুলি কিন্তু এগুলোই ছিল। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। সংশোধনীর মাধ্যমে সংবিধানের চতুর্থ অংশে পার্ট 4 এ একটি নতুন ধারা 51 ক যুক্ত করা হয়। যুক্ত করা হয় যেখানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যগুলি তালিকাভুক্ত করা হয়েছে। সংবিধানের 42তম অ্যামেন্ডমেন্ট আইন 1976 যা মিনি সংবিধান নামে পরিচিত, এটি কিন্তু মিনি সংবিধান নামেও পরিচিত, এই পরিবর্তনগুলি নিয়ে আসে। জরুরি অবস্থার সময় এই সংশোধন আনা হয়েছিল। এই সংশোধনের মাধ্যমে নাগরিকদের তাদের দেশের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা করার চেষ্টা করা হয়েছিল। সংবিধানের 51 ক অনুচ্ছেদ 10টি মৌলিক কর্তব্য তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, দেশের ঐক্য ও সংহতি রক্ষা করা, পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলি। পরবর্তীকালে 2002 সালে
পরবর্তীতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে আরও মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, যা শিক্ষার অধিকারের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আলেকজান্ডারের সেনাপতির নাম কী ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, আলেকজান্ডারের সেনাপতির নাম কী ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সেলুকাস। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন কিন্তু সেলুকাস। তা আলেকজান্ডারের সেনাপতির নাম কী ছিল? সেলুকাস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আলেকজান্ডার দ্য গ্রেটের প্রধান সেনাপতি নাম ছিল সেলুকাস নিকেটর। তিনি আলেকজান্ডারের অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন এবং তার মৃত্যুর পর ডায়াডোকি যুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেব। আমাদের প্রতিদিন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন দেওয়া হয়, সেখানে গিয়ে কিন্তু তোমরা প্রশ্নোত্তরগুলো কিন্তু দেখে নিতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তাই অবশ্যই তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।